বাড়িতে এসে মাহাতিম ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলো। তখনই আরাফ চৌধুরী বললেন, মাহাতিম, তোমার সাথে কিছু কথা ছিল। জি ছোট আব্বু, বলেন কি বলবেন। আমরা সবাই চাচ্ছিলাম এবার তোমার আর মিমির বিয়েটা দিয়ে দিতে, তুমি কি বলো? ছোট আব্বু, আমি চাচ্ছিলাম মিমি ইন্টার পাস করার পর বিয়েটা করতে। আপনারা কি বলেন? আমার কি ইচ্ছে করে না মরার আগে নাতির ছেলে মেয়েদেরকে দেখার, ওদের সাথে খেলা করার? আরে দাদাই, তুমি এখনো কত ইয়ং, তুমি এখন মরবে না তো, নাতিপতির সাথে খেলা করতে পারবে। না দাদু ভাই, আমি কিন্তু তোমার কোনো কথাই আর শুনছি না। এবার তোমাকে বিয়েটা করতেই হবে। এতদিন তুমি আমাদের থেকে দূরে থেকেছো, এবার তোমাকে বিয়ে দিয়ে আমাদের কাছে রেখে দেব। আরে দাদাই, মাহাতিমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নাদির চৌধুরী বললেন, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। ব্যাস, তুমি আর না করলে আমি শুনবো না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তাহলে এখন বরং তোমাদের ঘরোয়াভাবে বিয়েটা পড়িয়ে দেই, পরে না হয় অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দেব। ঠিক আছে। বলে মাহাতিম মিমির দিকে তাকালো। মিমি টেবিলে বসে এতক্ষণ সব কিছু শুনছিল। যখনই মাহাতিম ওর দিকে তাকালো, ও লজ্জা পেয়ে দৌড়ে ওর রুমে চলে গেল। রুমে যে আয়নার সামনে বসে লজ্জা পাচ্ছিল, তারপর হাত দিয়ে মুখ ঢেকে নিল। তাহলে কালই তোমাদের বিয়েটা পড়িয়ে দেই না? ঠিক আছে ছোট আব্বু, আপনারা যা ভালো মনে করেন। আচ্ছা, তাহলে বরং ঘরে ফিরে কিছু মেহমানদের ডেকে নেই, যারা আমাদের নিজের লোক, মিমির মামার বাড়ির লোক, আর তোমার বাবার বন্ধুকে ডেকে নেই। তুমি কি বলো? ঠিক আছে আঙ্কেল। তোমার মামা তো আর লন্ডন থেকে আসতে পারবে না, ওনাদের বরং ফোন করে জানিয়ে দিও, কেমন? আচ্ছা। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। রাতে রিমি আর সামিয়া যায় মিমির রুমে, যে দেখে মিমি বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তখন পেছন থেকে সামিয়া বলে উঠল, কি ভাবি, ওখানে দাঁড়িয়ে কি আমার ভাইয়ের কথা ভাবা হচ্ছে নাকি? এহ, কি যে বলিস না সামিয়া তুই। হ্যাঁ, আমি কেন তোর ভাইয়ের কথা ভাবতে যাব? তোমাকে দেখে বোঝাই যাচ্ছে তুমি আমার ভাইয়ের কথাই ভাবতেছিলে। তাই তো ভাইয়ের কথা বলতেই তুমি লজ্জায় লাল হয়ে যাচ্ছ। ইস সামিরা, তুই আমার বোনটারে লজ্জা দিস না তো। বেচারি বিয়ের কথা শোনার পর থেকে লজ্জায় মরে যাচ্ছে, তার উপর তুই আরো লজ্জায় ফেলছিস। আচ্ছা ভাবি, আমাদের সামনে আর লজ্জা পেতে হবে না, কিছু লজ্জা বাঁচিয়ে রাখো আমার ভাইয়ার সামনে পাওয়ার জন্য। এই, তোমরা কি মজা করা বন্ধ করবা নাকি তোমাদের রুম থেকে বের করে দিব? না না মিমি, আর মজা করব না। এবার বলতো, কাল তো তোর বিয়ে, তা তোর অনুভূতি এখন কেমন রে? জানি না আমি। যাও তো তোমরা এখান থেকে যাও, না হলে কিন্তু। রিমি আর সামিয়া দৌড়ে বের হয়ে গেল মিমির রুম থেকে। আর যেতে যেতে সামিয়া বলল, আমি জানি ভাবি, এখন তুমি আমার ভাইয়ারে নিয়ে স্বপ্ন দেখতেছো। আর আর মিমি ওদের দিকে তেড়ে আসতেই ওরা তো দৌড়ে চলে গেল। ইস, আমার তো লজ্জা লাগতেছে কেন? ওই সামিয়াটা বসে থাকে আমার লজ্জা ফেলার জন্য, শয়তানি সেমরি। পরের দিন রাতে বিয়েতে মিমির মামা জসিম আহমেদ, মামি রুনা খাতুন আর মামাতো ভাই রিহান আসছে। মিমির নানা নানুকে বেঁচে নেই, ওর আম্মু আর ওর মামা দুই ভাই বোন ওনারা, তাই বিয়েতে শুধু তারাই আসলেন। মাহাতিমের বাবার বন্ধু আরাফাত চৌধুরী, ওনার ওয়াইফ ফারজানা চৌধুরী আর ওনার একমাত্র ছেলে আয়ান, একমাত্র মেয়ে আনিকা, সবাই বিয়েতে এসেছে। ছাদের উপর ছোট্ট করে বিয়ের আয়োজন করা হয়েছে। সব মেহমানদের সেখানে বসার ব্যবস্থা করে রাখা আছে। সবাই সেখানে যেয়ে বসলো। এদিকে পার্লারের লোকেরা বাড়িতে এসেছে মিমিকে সাজানোর জন্য, কিন্তু মিমি সাজতে চাইছে না, কারণ ও সাজগোজ তেমন একটা পছন্দ করে না।
কী রে মিমি, তুই কি সাজবি না? আমরা আর কতক্ষণ বসে থাকবো তোর জন্য বল তো? আমরা উপরে যাই, দেখি গিয়ে ওখানকার কি অবস্থা। আর একটু পর তোরও ডাক পড়বে তোরে উপরে নিয়ে যাওয়ার জন্য। রিমি গোল্ডেন কালার গাউন পরেছে আর হালকা মেকআপ করেছে। সামিয়া গোলাপি কালারের গাউন আর হালকা মেকআপ করেছে। এতেই যেন দুজনকে একদম পরীর মতো লাগছে। কিরে তোদের হলো? তোর আবু তো ডাকতেছে মিমিকে ওপরে নিয়ে যাওয়ার জন্য। সব মেহমানরা ওখানে অপেক্ষা করতেছে। দেখো না আম্মু, তোমার মেয়ে কিছুতেই সাজতে চাইছে না। কিরে মিমি, তুই এখনো রেডি হসনি কেন? তুই কেন সাজছিস না? কেন ওদের কথা শুনছিস না? কিছুক্ষণেরই তো ব্যাপার, তারপর না হয় ধুয়ে নিবি। ভাবি, কিছুক্ষণেরই তো ব্যাপার, সেজে নাও না। ঠিক আছে। আচ্ছা, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে ওপরে চলে আসিস। আমি যাই ওদিকে গিয়ে দেখি তোর বাবা কি করছে। মিমিকে সিম্পলের মধ্যে একটা লাল টুকটুকে শাড়ি পরানো হলো আর হালকা মেকআপ। এতে যেন মিমিকে একদম লাল টুকটুকে পরি লাগছে। ওয়াও ভাবি, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, কি বলবো, একদম পরি। ভাইয়া তো তোমার থেকে চোখেই সরাতে পারবে না। এই কথা শুনে মিমি লজ্জা পেয়ে গেল। ওই সামিরা, মাশাল্লাহ বল, না হলে বোনের নজর লেগে যাবে তো। মাশাল্লাহ মাশাল্লাহ, নজর না লাগুক। হয়েছে হয়েছে, আর বেশি অ্যাক্টিং করতে হবে না তোকে। তুই এবার উপরে যা, আমি মিমিকে নিয়ে আসতেছি। ঠিক আছে, আমি গেলাম তাহলে। সামিয়া যেয়ে এক জায়গায় বসলো। এদিকে মাহাতিম ফ্রেশ হয়ে কালো রঙের একটা পাঞ্জাবি পরেছে, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো হালকা ভিজে এখনো। এতে যেন ওকে অনেক কিউট লাগতেছে। কিছুক্ষণ পর মাহাতিম ছাদে চলে যায়। যেই স্টেজে বসে কিছুক্ষণ পর রিমিও মিমিকে নিয়ে স্টেজে আসে। মাহাতিম তো মিমিকে দেখেই চোখ সরাতেই পারছে না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিমি যখন সেটা খেয়াল করলো, ও তো লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছে। তার কিছুক্ষণ পর মাহাতিম বুঝতে পারলো মিমি লজ্জা পাচ্ছে, তাই ও চোখ সরাইয়ে নিচ্ছে। তারপর রিমি মিমিকে নিয়ে মাহাতিমের পাশে বসায়। মিমি তো লজ্জায় কথায় মুখ লুকাবে বুঝতেই পারছে না। হাতে মুখ ঢাকবে তো মেকআপ নষ্ট হয়ে যাবে। রিমি বলে দিয়েছে মিমি যেন মেকআপ কোনোভাবেই নষ্ট না করে, তাই মুখ লুকাতে পারছে না বেচারি। রিমি মিমিকে বসিয়ে রেখে অন্যদিকে চলে যায়। কিছুক্ষণ পর মাহাতিম মিমিকে কানে কানে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? বাসর ঘরের জন্য একটু লজ্জা বাঁচিয়ে রাখো। মিমি তো মাহাতিমের কথা শুনে কি বলবে বুঝতে পারছে না, আর মনে মনে ভাবতেছে, এই ছেলের কি একটুও লজ্জা নেই? বদপাটা আমাকে শুধু শুধু লজ্জায় ফেলতে পারে। কি ব্রো, একা একা বিয়ে করে নেওয়া হচ্ছে তাই না? তো কি, তোকে সাথে নিয়ে বিয়ে করবো নাকি? না, আমি সেটা বলিনি। আমার জন্য তো একটা বউ খুঁজে দিতে পারিস তাই না? আমাকে কি তোর ঘটক মনে হয় নাকি যে আমি তোর জন্য বউ খুঁজে দেবো? আজও তুই তো আমার বন্ধু, আর বন্ধুর জন্য তো একটু ঘটক হতে সমস্যা নেই। সে যে দেশে আসলি আর তো একটু খোঁজ খবর নিলি না? আরে অনেক বিজি ছিলাম, তাই তোর সাথে কথা বলতে পারিনি। মাহাতিম আর আয়ান একসাথে লন্ডনে পড়াশোনা করেছে। বুঝেছি। এসে তো ভাবিকে দেখে আমার কথা ভুলে গেছিলে মনে হয়। বাই দ্য ওয়ে, ভাবি কিন্তু অনেক কিউট, সামনে রাখিস। এদিকে মিমি তো অনেক লজ্জা পাচ্ছে আয়ানের কথাই। তোকে আর বলে দিতে হবে না, তুই বরং তোরটা খোঁজ। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন ভাবি? লজ্জার ভাব কাটিয়ে মিমি উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আমিও ভালো আছি। বলে পিছনে তাকালো আর দেখলো মিমির মতোই অন্য একজন। ও তো দেখে অবাক, দুজন দেখতে একেবারে সেম। ও শুনেছিল মিমির আরেকটা যমজ বোন আছে, কিন্তু কখনো দুইজনকে ও দেখেনি। ছোটবেলায় একবার দেখেছিল, কিন্তু এতটা ভালো করে দেখেনি তখন, তাই মনে নেই। অনেকে প্রথম দেখলো দুজনকে একসাথে, দুই বোনই এত সুন্দর। ও তো প্রথম দেখাতেই রিমির উপর ক্রাশ খেয়ে যায় আর হা করে তাকিয়ে রইল রিমির দিকে।
কি মিস্টার, এভাবে হা করে তাকিয়ে থাকলে তো মুখে মশা ঢুকে যাবে। রিমির কথায় আয়ান লজ্জা পেয়ে যায়, তাই আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। মিমি আর সামিয়া এসেছিল মিমির সাথে পিক তুলতে, এসে দেখে আয়ান ওদের সাথে কথা বলতেছে, তাই ওরা এসে আয়ানের পিছনে দাঁড়িয়েছিল। কিরে রিমি, সামিয়া, তোরা আমাকে রেখে পিক তুলে নিচ্ছিস একা একা? তুই কখন এলি সাইমা? এই তো কিছুক্ষণ আগেই। তুই তো আর বললি না তোর বিয়ে, আঙ্কেল আমাকে আজ সকালে বললে, তাই আমি চলে এলাম। আমার একমাত্র বান্ধবীর বিয়ে শুনে আমি আর বাসায় থাকতে পারলাম না, চলে এলাম। ভালো করেছিস, আয় এবার পিক তুলি আমরা। পিক তোলা শেষে রিমি আর সামিয়া অন্যদিকে চলে যায়। সাইমা মাহাতিমের সাথে কুশল বিনিময় করে চলে যায় রিমিদের খুঁজতে, কিন্তু হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে আর পড়ে যাবে, তখনই চোখ খিচে বন্ধ করে নেয়, তখনই কারোর বাহু ডোরে আবদ্ধ হয়। কিছুক্ষণ পর চোখ খুলে তাকায়, দেখতে পায় সামনে আরিয়ান। আরিয়ানকে দেখে ও তো লজ্জায় লাল হয়ে যায়। আরিয়ানকে সাইমা অনেক পছন্দ করে, অনেক আগে থেকে। একদিন আরিয়ান রিমি আর মিমিকে কলেজে দিতে যায়, তখন সাইমা আরিয়ানকে দেখে আর ওর ভালো লেগে যায়। আরিয়ান ও সেদিন সাইমাকে দেখেছিল, কিন্তু ও সাইমাকে পছন্দ করে কি না সেটা সাইমা জানে না। আরিয়ান সাইমাকে সোজা করে দাঁড় করায়। সাইমা নিজেকে সামলে নিয়ে আরিয়ানকে যেই না কিছু বলতে যাবে, অমনি আরিয়ান বলে ওঠে, দেখে শুনে চলতে পারো না নাকি? আসলে আমি খেয়াল করিনি, সরি। হইছে, আর সরি বলতে হবে না। রিমি ওইদিকে আছে, ওর পাশে যে বসো। আর এরকম ঘোরাফেরা করার কোনো দরকার নেই, আর যেন এরকম ঘোরাফেরা করতে না দেখি। ঠিক আছে। তারপর আরিয়ান চলে যায়। সাইমা সেখানেই দাঁড়িয়ে রইল আর ভাবতেছে। ওনাকে দেখে আমার সব কিছু কেমন গুলিয়ে যায়। আচ্ছা, উনি আমাকে এই রকম বললেন কেন? আমি ঘোরাফেরা করলে ওনার কি? আচ্ছা, উনিও কি আমাকে পছন্দ করেন? কি জানি বাবা, ওনাকে বোঝা অনেক দায়। কি অ্যাটিটিউড নিয়ে থাকে সব সময়। আচ্ছা, আমি যাই, দেখি রিমি কোথায় আছে। হ্যাঁ মিস গোল্ডেন পরে। জি, আমাকে কিছু বলবেন? তো আর কাউকে এখানে দেখতে পাচ্ছেন যা তাকে রাখবো? রিমি আশেপাশে তাকালো, দেখলো কেউ নেই, শুধু ও আর আয়ান দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? বলার জন্যই তো রাখলাম। জি বলেন, কি বলবেন? আপনাকে এই ড্রেসে অনেক কিউট লাগছে, একবারে পরীর মতো গোল্ডেন পরে। আমি তো জানি আমি অনেক কিউট, সবাই বলে, তাই এটা আমার কাছে কমন হয়ে গেছে। আপনার কাছে নতুন কিছু থাকলে বলেন, নয়তো সরেন, আমি যাই, আমার অনেক তাড়া আছে। কিসেরা তো তারা আপনার শুনে? সেটা আপনাকে বলতে যাব কেন? আমাকে বললেন না তো, কাকে বলবেন? মানে? না কিছু না, একটা কথা বলি। কি বলবেন, তাড়াতাড়ি বলেন। আপনাকে আমার অনেক ভালো লেগেছে প্রথম দেখাতেই, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি কি আমাকে? আয়ানকে আর কিছু বলতে না দিয়ে রিমি বলল, হইছে, আর বলতে হবে না, এটা তো অনেক আগে শুনেছি, এটাও কমন ডায়লগ। নতুন কিছু থাকলে বলবেন, নয়তো না, আমি এবার আসি। বলে চলে যায় আর মনে মনে বলে, ব্যাডা আসছিলি আমাকে পটাতে, কিন্তু আমাকে পটানো এত সহজ না। কি মেয়ে রে বাবা, যাই বলি বলে কমন ডায়লগ এর তো কোনোভাবেই পটানো যাবে বলে মনে হয় না। পটাতে না পারলেও আমি কিন্তু তোমার পিছু ছাড়ছি না মিস গোল্ডেন পরি। তোমাকে আমার লাগবে, আর তোমাকে আমি আমার করেই নেব। মিমি নিচে চলে এসেছিল একটু ফ্রেশ হবে বলে, ছাদে ওর অনেক গরম লাগতেছিল। ওর পিছু পিছু আয়ানও আসে, তারপর ওদের কথা হয়। সামিয়া, তুমি কি রিমিকে দেখেছো? না সাইমা আপু, আমি তো রিমি আপুকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও মনে হয় ওর রুমে গেছে, চলো তো যে দেখি। চলো। সাইমা আর সামিয়া
সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তখনই শুনতে পাই কেউ বলছে, শোন, ওকে এখন জেল থেকে ছাড়ানোর দরকার নেই, ও কিছুদিন থাকুক ওখানে। এখন ওকে ছাড়াতে গেলে আমাদেরকে ও সন্দেহ করতে পারে। তখনই আরাফাত চৌধুরী সামিয়াদেরকে দেখে কিছুটা চমকে যায়, সাথে সাথে ফোন কেটে দেন আর মনে মনে ভাবেন ওরা কিছু শুনতে পায়নি তো। তারপর উনি সামিয়াকে বললেন, কি সামিয়া, মামনি, কাকে খুঁজতেছো? সামিয়া আর সাইমা কিছু বুঝতে পারলো না উনি কেন এমন করলেন। তারপরও সামিয়া বলল, আঙ্কেল, আমি রিমি আপুকে খুঁজতেছিলাম। ও রিমিকে, ও রুমে যেতে দেখলাম, ওখানে যাও, ওকে পেয়ে যাবে মামনি। আচ্ছা আঙ্কেল, আমি যাই তাহলে। তারপর সামিয়া আর সাইমা চলে যায় রিমির রুমে। যাক বাবা, ওরা মনে হয় কিছু শুনতে পায়নি, না শুনলে ভালোই হয়। কি রে রিমি, তুই এখানে আর আমরা তোরে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। ছাদে চল, এখন তো বিয়ে পড়ানো হবে। আসলে ছাদে আমার খুব গরম লাগছিল, তাই ফ্রেশ হতে এখানে এসেছিলাম। চল এবার ছাদে যাই। তারপর ওরা সবাই ছাদে যায়। কিছুক্ষণ পর বিয়ে পড়ানো হলো। মিমি তো লজ্জার কারণে কবুল বলছিলই না। রিমি আর সাইমা শুধু কানে কানে বলছিল। বেশি লজ্জা না পেয়ে তাড়াতাড়ি কবুল বলে দিতে। তারপর ও মিমি বলছিল না। কিছুক্ষণ পর ও যখন মাহাতিমের দিকে তাকালো, দেখলো মাহাতিম রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। তারপর ভয়ে ও কবুল বলেই দিল। বিয়ে শেষে সবাই চলে যেতে চাইছিল, কিন্তু আরাফ চৌধুরী কাউকে যেতে দিলেন না। বললেন আজকে থেকে কাল চলে যাওয়ার জন্য, তাই কেউ আর যেতে পারেনি। রাত প্রায় 2টা বাজে। মিমিকে মাহাতিমের রুমে রেখে গেল সামিয়া। রিমি আর সাইমা 3 জন মিলে। সামিয়া মিমিকে বলল, ভাবি, আমার ভাইয়ের সামনে কম লজ্জা পেও। এতদিন পর আমার ভাইয়া তার বউরে কাছে পাচ্ছে, বেশি লজ্জা পেয়ে বেচারার সময় নষ্ট করে দিও না। সাইমা বলল, বান্ধবী, আজকের সময়টা কাজে লাগিও, কিন্তু ভুলেও সময় নষ্ট করিস না যেন। এই, তোরা কি যাবি এখান থেকে নাকি আমি তোদের? তখনই রিমি মিমিকে আটকে বলে, আজ তোকে আর ওদের মারতে হবে না বোন, ওরা এক্ষুনি চলে যাবে। আমি এক্ষুনি ওদের তাড়াচ্ছি, তুই শান্তিতে বস। তখনই মাহাতিম রুমে প্রবেশ করে আর বলে, এখানে কি হচ্ছে? তখনই সামিয়া বলল, কিছু না ভাইয়া, আমরা এমনি ভাবির সাথে গল্প করছিলাম। এখন আমরা চলে যাচ্ছি, তোমরা থাকো। সাইমা মিমিকে কানে কানে বলে যায়, লজ্জা না পেয়ে সময়টা কাজে লাগাস কিন্তু। তুই কি যাবি? সাইমা দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর মাহাতিম মিমির পাশে এসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে মিমু, এখন যাও ফ্রেশ হয়ে নাও। মিমি লজ্জার কারণে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। আর ভাবতে থাকে, ইস, আজ আমার এত লজ্জা করছে, আমি ওনার পাশে ঘুমাবো কি করে? কিছুক্ষণ পর, কি হলো কি? আজ কি সারা রাত ওয়াশরুমে কাটিয়ে দিবে নাকি বের হবে? জি, আর একটু ওয়েট করেন, বেরোচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি বের হও, আমি ফ্রেশ হব। এই যা, আমি তো শাড়ি আনতে ভুলে গেছি, এখন কি করব? নাকি কি বলবো শাড়িটা দেওয়ার জন্য? ফুর বাবা, কীভাবে যে বলি, আমার যে লজ্জা লাগতেছে, কি যে করি। হ্যাঁ, দরজা সাইডে রাখি, আপাতত শাড়িটা অনেককে দিতে বলি। শুনছেন মাহাতিম ভাইয়া, আমি না শাড়ি আনতে ভুলে গেছি, ওয়ার্ড্রবের ভেতর থেকে একটা শাড়ি দিয়ে যান না। নিজে এসে নিয়ে যাও, আমি দিতে পারবো না। প্লিজ দিয়ে যান না, আমি এসে নিতে পারবো না। তারপর মাহাতিম মিমিকে একটা নীল রঙের শাড়ি দেয়। কিছুক্ষণ পর মিমি শাড়ি পরে চুলে টাওয়াল পেঁচিয়ে বের হয়। মাহাতিম তো মিমিকে দেখে চোখ সরাতেই পারছে না। আজ ওর ছোট বউকে যেন অন্যরকম লাগছে, একদম নীলপরি। কিছুক্ষণ পর মাহাতিমের চোখ যায় মিমির পেটের বাম পাশের ছোট তিলটার উপর। এই ছোট তিলটা
যেন মাহাতিমের নজর কেড়ে নিচ্ছে মিমির ফর্সা পেটের দিকে। তখনই মাহাতিম চোখ নামিয়ে নেয়, কিন্তু আবারও ওর চোখ যায় তিলটার দিকে। তিলটা যেন ওর চোখের নেশা ধরিয়ে দিচ্ছে। তারপর মাহাতিম মিমির কাছে যেয়ে তিলটাতে আলতো চুমু খায়। মিমি কেঁপে ওঠে, যেন ওর শরীরে কম্পন শুরু হয়ে যাচ্ছে। মাহাতিম আবারও আলতো করে চুমু খায়। মিমি আবারও কেঁপে ওঠে আর মাহাতিমের চুল শক্ত করে মুঠোবদ্ধ করে নেয়। তখনই মাহাতিম সজ্ঞানে ফেরে, তারপর নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে মিমি ঠায় এক জায়গায় দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগে, কিছুক্ষণ আগে ওর সাথে ওটা কি হয়েছিল? আমি এসব কি করতে যাচ্ছিলাম? ও এখনো ছোট, আর একটু বড় হলে না হয় সব কিছু করা যাবে। এখন ওকে টাইম দেওয়া দরকার। আগে একটু বড় হোক, তার আগে পর্যন্ত আমার নিজেকে সামলাতে হবে। কিছুক্ষণ পর মাহাতিম ফ্রেশ হয়ে বের হলো আর দেখতে পায় মিমি এখনো আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। তখনই মাহাতিম মিমিকে বলল, কি হলো, এখনো এখানে দাঁড়িয়ে আছো যে? তুমি কি ঘুমাবে না, নাকি সারা রাত এভাবে দাঁড়িয়ে থাকবে? মাহাতিমের কথা মিমির কান অবধি পৌঁছালো না। মিমির সেই আগের ভাবনায় ডুবে রইল। তখনই মাহাতিম জুড়ে বলে ওঠে, কি হলো, কথা কি কানে যাচ্ছে না নাকি? তখনই মিমি ভয়ে কেঁপে ওঠে, ভাবনা থেকে বের হয় আর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, জি 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 কিছু বলবেন? এতক্ষণ ধরে রাখছি, সাড়া দিচ্ছিলে না কেন? আজকে কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ঘুমাবে? না মানে আমি শুনতে পাইনি। হয়েছে, আর তোতলাতে হবে না। এবার বিছানায় যাও, যে শুয়ে পড়ো। আচ্ছা যাচ্ছি। আপনি ঘুমাবেন না? তুমি ঘুমাও, আমার একটু কাজ আছে, ওইটা শেষ করে তারপর ঘুমাবো। বলে ল্যাপটপটা নিয়ে সোফায় চলে যায় আর মিমিও বিছানায় চলে আসে, কিন্তু ওর ঘুম আসছে না। কিছুক্ষণ আগের কথা ওর বারবার মনে পড়ছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। 1 ঘন্টা পর মাহাতিম ওর সব কাজ শেষ করে বিছানায় এসে দেখে মিমি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আমার পাগলি বউটা এত লজ্জা পায় কেন বুঝি না, পাগলি একটা। বলে মাহাতিম মিমির পাশে যায়। মিমির কপালে আলতো চুমু খায়, তারপর মিমিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আয়নের ঘুম আসতেছে না, ওর শুধু রিমির কথা মনে পড়তেছে। ওর ইচ্ছে করছে রিমিকে এক নজর দেখার, কিন্তু কিভাবে যাবে রিমির রুমে? যদি এত রাতে ওকে কেউ দেখে নেয় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই ও ভাবতেছে রিমির রুমে যাবে কি করে। তোর বাবা, ভাবতে ভাবতে গলা শুকিয়ে যাচ্ছে, আগে একটু পানি খেয়ে নে। এ কি, জগে পানি নেই কেন? পানিও কি এখন আমার সাথে শত্রুতা করলো? চাই নিজে থেকে না হয় একটু পানি নিয়ে আসি। নিচে এসে দেখতে পাই সাইমা আর আরিয়ান দাঁড়িয়ে ঝগড়া করছে, আর রিমি আড়াল থেকে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখতেছে আর হাসতেছে। তখনই রিমি হাত দিয়ে ইশারায় ওকে কাছে ডাকে। আয়ান যেয়ে রিমির পাশে দাঁড়ায়। তারপর রিমি আয়ানকে বলে, এখানে চুপ করে দাঁড়ান। কেন দাঁড়াবো? তুমি এখানে কি করছো? দেখছেন না ওদের ঝগড়া দেখতেছি, আপনিও চুপ করে ওদের ঝগড়া দেখে মজা নিন। আমি অন্যের ঝগড়া দেখতে যাব কেন? না দেখলে চলে যান এখান থেকে। এক কথা দুই কথায় ওদের মধ্যেও ঝগড়া লেগে যায়। তখনই আয়ান খেয়াল করে আরিয়ান আর সাইমা ওর দিকে তাকিয়ে আছে। ও ওদের কি বলবে বুঝতে পারতেছে না। তারপরও পাশে তাকিয়ে দেখে রিমি ওর পাশে নেই। এখনো কি করবে বুঝতে পারতেছে না, আর মনে মনে ভাবতেছে, আমি কোথায় ফেসে গেলাম? ওরা তো এখন আমায় পাগল ভাববে। আমি কার সাথে ঝগড়া করতেছিলাম এটা তো ওরাই দেখতে পায়নি। সাইমা আয়ানকে কিছুক্ষণ দেখে দৌড়ে চলে যায় আর আরিয়ানও চলে যেতে নেয়। তখনই আয়ান আরিয়ানকে বলে, কি ব্রো, কি চলে ওর সাথে? মানে বুঝো নাই বলছি, ওর সাথে কি প্রেম চলো নাকি? না হলে এত ঝগড়া কিসের? আসলে তুই যা ভাবছিস তা না। আর আমি ওর সাথে ঝগড়া করতে যাব কেন? ও তো আগেই এসে ঝগড়া বাঁধাইছে। বলে আরিয়ান চলে যায়। সব কিছু মাথার উপর দিয়ে গেলে কিছু বুঝলাম না। ধুর। আর রিমি,
আমাকে রেখে হঠাৎ কোথায় গায়েব হয়ে গেলে? পেছন থেকে রিমি বলে উঠল। এই যে আমি এখানে। রিমির কথা শুনে আয়ান হঠাৎ করে ভয় পেয়ে যায় আর বলে, আর দিলে তো ভয় পাইয়ে। আরে আপনি কি অল্পতেই ভয় পেয়ে গেলেন নাকি? মিমি শুধু তাকিয়ে আছে মাহাতিমের দিকে, আরও দেখতে চাই মাহাতিম এখন কি করে। তখনই মাহাতিম মিমির ঠোঁট চেপে ধরে। মিমি মাহাতিমকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ছাড়াতে পারছে না। 5 মিনিট পর মাহাতিম মিমিকে ছেড়ে দেয়। তখন মিমি জোরে জোরে নিঃশ্বাস নেয়, এতক্ষণ যেন ওর দম বন্ধ হয়ে আসছিল। আরও কিছুক্ষণ ও এভাবে থাকলে যেন ও মরেই যেত। মাহাতিম মিমির দিকে তাকিয়ে বলল, আরও লাগবে নাকি ওষুধ, নাকি এতেই হবে? তখনই মিমি বলল, না আর লাগবে না, এইভাবে কেউ করে নাকি? এখন যদি দম আটকে যেত? একটুতে যদি আমার বউটা দম বন্ধ হয়ে আসে, তাহলে এত বড় স্বামীকে সামলাবে কি করে শুনি? কেন সামলাতে পারবো না? অবশ্যই পারবো। কেমনে পারবে তা তো বুঝতেই পারছি। আচ্ছা যাও, এবার আমার জন্য একটু কফি নিয়ে আসো, আমার খুব মাথা ধরেছে। আর তুমি আস্তে আস্তে আমিও ফ্রেশ হয়ে নেই। মাহাতিম ফ্রেশ হয়ে শুধু একটা ট্রাউজার পরে খালি গায়ে বের হয়েছে ওয়াশরুম থেকে। এসে দেখে মিমি কফি হাতে দাঁড়িয়ে আছে, মাহাতিমের দিকে তাকিয়ে আছে। কি হলো, এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? মাহাতিম কথাটা বলতেই মিমি লজ্জা পেয়ে চোখ নিচে নামিয়ে নেয়। আপনার কি লজ্জা করে না নাকি? হ্যাঁ, এইভাবে খালি গায়ে বের হচ্ছেন কেন একটা মেয়ের সামনে? বইয়ের সামনে আবার লজ্জা কিসের? তারপর কফিটা দাও বলে মিমির হাত থেকে কফি নিয়ে খেতে থাকে। মিমি আর কিছুই বলল না, লজ্জার কারণে শুধু মনে মনে বলল, এই ব্যাটার কি লজ্জা নেই নাকি রে বাবা? কেমন খালি গায়ে আমার সামনে আসে! ইস, দেখে আমার লজ্জাই লাগতেছে। রিমি সোফায় মন খারাপ করে বসে আছে। মিমি পেছন থেকে রিমির পিঠে চাটি মেরে বলল, কি রে, কি হয়েছে? তোর মন খারাপ কেন? কই না তো, মন খারাপ হবে কেন? কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে তোর মন খারাপ। না হলে তোকে কখন এভাবে শান্ত হয়ে বসে থাকতে দেখিনি আমি। সত্যি করে বলতো তোর কি হয়েছে? তুই আবার কাউকে বলবি না তো? না, কাউকে বলবো না, তুই বল কি হয়েছে। আসলে আমি এই বিয়েতে রাজি না। আমি এখন বিয়ে বা এঙ্গেজমেন্ট কিছুই করতে চাই না। তুই কি কাউকে ভালোবাসিস? তখনই রিমির আয়নের কথা মনে পড়ে। ওর কথা ভাবতে থাকে। কি রে, কি হলো বল, তুই কাউকে ভালোবাসিস? না না বলে রিমি পরে ভাবতে থাকে। মিমি আমাকে কাউকে ভালোবাসি কিনা বলতে আমার হঠাৎ আয়ানের কথা মনে পড়লো কেন? তাহলে কি আমিও ওনাকে পছন্দ করি? ধুর বাবা, কি সব ভাবছি আমি। তাহলে তোর কেন বিয়ে করার ইচ্ছে নেই? আয়ন ভাইয়া তো ছেলে হিসেবে খারাপ না, তোর সাথেই ভালো মানাবে। আমার যতদূর মনে হয় উনি একজন ভালো মনের মানুষ। আর আব্বু দাদাই সবাই যখন বিয়েতে রাজি, তাহলে তুইও বিয়েটা করে নে না। আর তোর যদি আয়ন ভাইকে পছন্দ না হয়, তাহলে তুই কিছুদিন ওনার সাথে মিশে দেখ, ওনাকে তোর পছন্দ হয়ে যেতেই পারে। আর যদি না হয় তাহলে সবাইকে বলে দিবি, বিয়েটা ভেঙে দিস। ঠিক আছে। তাহলে আমি ওনাকে বলি কাল তোর সাথে দেখা করার জন্য, কি বলিস? আচ্ছা ঠিক আছে, কিন্তু রিমিকে আর কিছু বলতে না দিয়ে মিমি বলল, কোনো কিন্তু না, কাল তুই ওনার সাথে দেখা করছিস, এটাই ফাইনাল, ঠিক আছে? এখন খেতে আয়, সবাই খাবার টেবিলে বসে আছে। খাবার শেষে মিমি রুমে যেয়ে আয়নকে কল দিয়ে জানিয়ে দেয় রিমি কাল ওনার সাথে দেখা করতে চায়। আয়ন অনেক খুশি হয়ে যায়। রিমি ওর সাথে দেখা করতে চায় শুনে আর জানিয়ে দেয় ওরা কোথায় দেখা করবে। সকালে রিমি আর মিমি একসাথে বের হয়, সাথে বডিগার্ডরাও। তারপর রিমি নেমে যায় একটা রেস্টুরেন্টের সামনে। তখনই দেখতে পায় আয়ন এসে দাঁড়িয়ে আছে। আয়ন মিমিকে বলল ওদের সাথে রেস্টুরেন্টে আসার জন্য, কিন্তু মিমি গেল না। ও ওদের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না।
তাই ও আয়ানকে কিছু একটা বুঝিয়ে কলেজে চলে আসে বডিগার্ডদের সাথে। আয়ান আর রিমি রেস্টুরেন্টে যেয়ে বসে। কি খাবো বলো, অর্ডার দিই। আমি কিছু খাবো না, বাড়ি থেকে খেয়ে এসেছি, আপনি খান। আর মিথ্যা বলতে হবে না, বাইরে থেকে খেয়ে এসেছি কিনা সেটা তোমাকে দেখাই বোঝা যাচ্ছে। মানে আমি কি মিথ্যা বললাম? কি মিথ্যা বলনি সেটা বলো। তুমি যে কিছু খেয়ে আসোনি সেটা আমি ভালো করেই জানি। এখন কি খাবে বলো। বললাম তো খাবো না। আচ্ছা, উনি কিভাবে জানলেন আমি খেয়ে আসিনি? মিমি কি বলেছে? না, মিমি তো বলেনি, তাহলে উনি কিভাবে জানলেন? আমি বলছি খাবে, তাহলে তোমাকে খেতেই হবে। রিমি আর কিছু বলল না, শুধু অন্যদিকে তাকিয়ে থাকলো। আচ্ছা আমি একটা কথা বলি। বলেন। আচ্ছা, আমাকে তোমার কাছে কেমন লাগে? কেমন লাগবে আবার? আপনি যেমন আছেন তেমনই লাগে। এইভাবে আরো কিছুক্ষণ ওরা কথা বলে। তখনই ওয়েটার খাবার নিয়ে আসে। রিমি দেখতে পায় সবগুলো খাবারই ওর পছন্দের খাবার। তখনই রিমি আয়ানকে বলল, আপনি কি করে জানলেন এগুলো আমার পছন্দের খাবার? পছন্দের মানুষ সম্পর্কে সব কিছু জেনে রাখতে হয়, বুঝলে? আর আমি তোমার সব পছন্দ অপছন্দ জানি। মিমি আমাকে সব বলেছে। রিমি মনে মনে ভাবল, উনি আমার সব কিছু সম্পর্কে কেমনে জেনে নিলেন আর মনেও রেখেছেন? কি হলো, কি এত ভাবছো? এবার খেয়ে নাও। একটু পর তোমাকে নিয়ে একটা সুন্দর জায়গায় যাব। তাড়াতাড়ি খাওয়া শেষ করো। রিমি আর কিছু না বলে খাবার খেতে নিল। তাড়াহুড়ো করতে যে ওর গলায় খাবার আটকে যায় আর ও ভীষণ খায়। তখনই আয়ান ব্যস্ত হয়ে পড়ে এ নাও পানি খাও। বলে পানি খাইয়ে দিতে লাগে। রিমি ওর প্রতি আয়ানের কেয়ার দেখে অবাক হয় আর নিজের অজান্তেই বলে ওঠে, ফিউচারে কি আপনি আমার এমন কেয়ার করবেন? আমি সারা জীবন তোমার এর থেকে বেশি কেয়ার করব। তোমাকে অনেক ভালোবাসবো। রিমি আয়ানের কথা শুনে লজ্জা পেয়ে যায় আর মনে মনে বলে, আমি এটা কি বলে ফেললাম মুখ ফসকে? খাওয়া দাওয়া শেষে আয়ান রিমিকে একটা নদীর ধারে নিয়ে যায়। জায়গাটা কেমন? অনেক সুন্দর। তাহলে চলো নিচে নামি। নদীর পানি কম থাকায় পাশে বালুর মধ্যে আয়ান আর রিমি হাঁটতে যায় আর অনেক গল্প করে। রিমি শুধু আয়ানের গল্প শুনে ওর সাথে হ্যাঁ না তাল মিলাচ্ছিল, কিন্তু ও কিছু বলল না। এইভাবে আরও কিছুক্ষণ হাঁটতে হাঁটতে বিকেল হয়ে যায়। তারপর আয়ান ওকে বাড়ির সামনে ড্রপ করে নিজেও বাড়ি চলে যায়। কেটে যায় 1 সপ্তাহ। অবশেষে আজ রিমির এনগেজমেন্ট। এই 1 সপ্তাহ রিমি আয়ানের সাথে অনেক সময় কাটায়। আয়ানের সাথে মিশে ওর কাছেও আয়ানকে ভালো লাগতে শুরু করেছে কিছুটা হলেও। তারপরে ওর বিয়ে করার ইচ্ছে এখনো হয়নি। শুধু পরিবারের সবার কথা, বিশেষ করে ওর আব্বু আর দাদাই এর জন্য এনগেজমেন্ট করতে রাজি হয়েছে। সন্ধ্যায় রিমির এনগেজমেন্ট হবে। বড় করে এনগেজমেন্ট পার্টির আয়োজন করা হলো। সকাল থেকেই বাসায় মেহমান আসা শুরু করেছে। আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আব্বুর বিজনেস পার্টনার এবং অফিসের সবাই, পুরো বাড়িতে মেহমানরা গিজ করছে। দুপুর থেকে সবাই রেডি হওয়া শুরু করেছে। সাইমা ও এসেছে সকালে। মিমি, সামিয়া, সাইমা 3 জন গাউন পরেছে। মিমি শুধু একটু লিপস্টিক আর একটু কাজল দিয়েছে, এতেই ওর সাজ কমপ্লিট। সাইমা আর সামিয়া বসে আছে, কখন পার্লারের লোক আসবে আর কখন ওরা সাজবে। বিকেলে পার্লারের লোক এসেছে রিমিকে সাজানোর জন্য। রিমি সিম্পলের মধ্যে একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গার সাথে ম্যাচ করে হালকা জুয়েলারি আর হালকা মেকআপ করেছে। এতে যেন রিমিকে অনেক সুন্দর লাগছে, দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। কিছুক্ষণ পর মিমি, সামিয়া, সাইমা আসলো রিমির রুমে। রিমিকে দেখে মিমি বলল, আমার বোনটাকে তো আজ অনেক সুন্দর লাগছে, দেখে তো চোখই সরানো যাচ্ছে না। মাশাআল্লাহ, এই জন্যই তো বলি আয়ন ভাইয়া তোকে বিয়ে করার জন্য এত পাগল হয়েছে কেন। এটাই বুঝি তার কারণ। তখনই রিমি বলল, কি যা তা বলিস না তুই। আমি আবার কি যা তা বললাম? যা সত্যি তাই তো বললাম। আজ মনে হয় আয়ান ভাইয়া রিমি আপুর থেকে চোখই সরাতে পারবে না।
হ্যাঁ সামিয়া, তুমি ঠিক বলেছ। আজ মনে হয় আয়ান ভাইয়া রিমিকে দেখে একদম পাগল হয়ে যাবে। এই তোরা কি মজা করা বন্ধ করবি নাকি আমি এই রুম থেকে চলে যাব? হইছে, আমার বোন, তোকে আর লজ্জা পেতে হবে না। আমরা আর লজ্জা করবো না, তোর সাথে মজাও দিব না। সাইমা আর সামিয়া ও সাজগোজ শেষ করে নিল। এই তোরা রিমিকে নিয়ে স্টেজে যা, আমি দেখে আসি উনি। রেডি হলেন কি না? বাবা, আমাদের মিমি তো দেখছি এখন একেবারে জামাই পাগল হয়ে গেছে। তুই এখানে জামাই পাগলের আবার কি দেখলি বলতো? জামাই পাগলই তো, বিয়ে হতে না হতেই জামাইয়ের কেমন খেয়াল রাখা হচ্ছে। তো জামাইয়ের খবর রাখবো না তো কার খবর রাখবো? উনি তো আমারই জামাই। আর লজ্জা পেতে হবে না মিসেস মিমি, আপনি এবার যান দুলা ভাইয়ের কাছে, উনি মনে হয় আপনার অপেক্ষায় আছেন। এ কি, আপনি এখনো রেডি হননি যে? এঙ্গেজমেন্ট পার্টি তো শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই তো কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাব, একটু কাজ ছিল তাই ভাবলাম কাজটা শেষ করে নেই। আজকের দিনও কি এমন কাজ করতে হবে আপনাকে? কাজ করার জন্য তো অনেক সময় পড়ে আছে, তখন করে নিলেই তো হতো। আচ্ছা যাই হোক, এবার রেডি হয়ে আসেন তো, আমরা দুজন একসাথে যাব। পরে দুজন একসাথে যায়। সাইমা আর সামিয়া রিমিকে স্টেজে নিয়ে যাচ্ছে, তখনই আরিয়ান আসলো ওদের সামনে। আরিয়ান সাইমার দিকে এক পলক তাকিয়ে রিমির দিকে তাকালো আর বলল, আমার বোনটাকে অনেক কিউট লাগতেছে, মাশাআল্লাহ। আরিয়ানের কথা শুনে রিমি কিছুটা লজ্জা পেল আর হেসে আরিয়ানকে বলে। থ্যাংক ইউ ভাইয়া। আরিয়ান সামিয়াকে বলল, তোকেও অনেক কিউট লাগছে। থ্যাঙ্কস ভাইয়া। তখনই রিমি আরিয়ানকে বলল, ভাইয়া সাইমাকে কেমন লাগছে? পেতনির মতো লাগছে। আরিয়ানের কথা শুনে সামিয়ার অনেক রাগ হলো আর মনে মনে বিড়বিড় করতে লাগলো, নিজেকে উনি কি যে মনে করে কে জানে, আমাকে পেতনি বলে আর নিজে কি, হ্যাঁ একদম সাদা হনুমান। কি কিছু বললে নাকি? পেতনির মতো লাগুক আর যার মতোই লাগুক, তাতে আপনার কি? আমার কিছুই না। বাই দ্য ওয়ে, তোমাকেও অনেক কিউট লাগছে। কথাটা শুনে সাইমা একটু লজ্জা পায়, সাথে খুশিও হয় ওর পছন্দের মানুষ ওকে কিউট বলেছে শুনে। রিমিকে নিয়ে বসানো হলো আয়ানের পাশে। সবাই অনেক প্রশংসা করলো রিমি আর আয়ানের জুটি। সবার কাছে দুজনকেই ভালো লেগেছে আর সবাই তাদের নিয়েই কথা বলাবলি করছে। তোমাকে অনেক সুন্দর লাগছে রিমি, তোমাকে দেখে যে মনে হচ্ছে একটা কিউট পরি বসে আছে আমার সামনে। রিমি লজ্জা মাখা মুখে বলল, তাই না? আয়ান রিমির লজ্জা পাওয়া দেখে মুখ টিপে হাসছে। কিছুক্ষণ পর রিমি আর আয়ানের আংটি বদল সম্পন্ন হলো। ওদের দুজনে একসাথে পিক তোলা হলো। মেহমানদের খাবারের ব্যবস্থা করা হয়েছে একপাশে, সবাই ওখানে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার মতো চলে গেল। পরের দিন বিকেলে রিমি বসে বসে ওর আর আরিয়ানের পিক মনোযোগ দিয়ে দেখছে আর লজ্জা পাচ্ছে। আগে আয়ানকে এতটা মনোযোগ দিয়ে দেখেনি। ও আয়ানের পিক দেখে ক্রাশ খেয়ে যাচ্ছে। সামিয়া লুকিয়ে লুকিয়ে দেখছিল রিমিকে আর হাসছিল রিমির লজ্জা পাওয়া দেখে। তখনই মিমি আসলো আর সামিয়াকে দেখলো আড়াল থেকে দাঁড়িয়ে রিমির রুমে উকি দিয়ে কি যেন দেখছে। তখনও সামিয়ার পিছনে যেয়ে সামিয়ার পিঠে হাত রাখলো। এতে সামিয়া ভয় পেয়ে যায় আর বলে, ভাবি তুমিও না ভয় পাইয়ে দাও। ভয় পাওয়ার কি আছে? আর এখানে দাঁড়িয়ে কি করছিলি তুই? তো ভয় পাবো না? আমি ভাবলাম কে না কে এসেছে, এখানে দাঁড়িয়ে রিমি আপুর কাণ্ড দেখে হাসছিলাম। দেখো না রিমি আপু কেমন লজ্জা পাচ্ছে আর হাসছে আয়ান ভাইয়ার পিক দেখে। তুই জানলি কি করে আয়ান ভাইয়ের পিক দেখা হাসছে? আরে আমি জানবো না তো কে জানবে? আমার ফোন থেকেই তো রিমি আপু ওর আর আয়ান ভাইয়ার কালকের পিক নিল। ও আচ্ছা, ওকে ভালো করে দেখতে দে, পিক ওরই তো বর, তাই না? দেখবি না তো কে দেখবে? এখন চল আমার সাথে নিচে দেখে আসি দাদিমা দাদাই কি করছে। চলো। তারপর ওরা নিচে চলে গেল। দেখলো দাদিমা দাদাই সোফায় বসে আছে আর গল্প করছে। মিমি আর সামিয়া ওদের কাছে যে বলল, কি গল্প হচ্ছে দাদিমা দাদাই? ওই তো
তোদের দাদা ভাইয়ের বোনকে নিয়ে কথা হচ্ছিল। ওনারা তো গ্রামে থাকেন, তো আমরা ভাবছিলাম আমরা সবাই গ্রামে বেড়াতে যাব। তো দাদা ভাইয়ের বোনের বাড়িতে অনেক দিন হলো ওখানে যাই না।